আমি আসলে একটা বিষয় দেখছিলাম যে একটা নির্বাচন বলা হচ্ছে কমনওয়েলথের পক্ষ থেকে। আজকে আমরা দেখলাম যে একটা সংবাদ সম্মেলন হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে এবারে জাতীয় সংসদ নির্বাচন খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক হয়েছে এবং এটা ইউরোপীয় ইউনিয়ন এবং কমনওয়েলথ তাদের অবজারভেশন। পাশাপাশি তারা বলেছেন একটা হতাশার জায়গা যে এখানে নারীদের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার সংখ্যাটা মানে চোখে পড়ার মতো কম। হয়তো সামনে সেটা বাড়বে এবং আরও হয়তো আমরা নারীদেরকে সেখানে দেখব। সংরক্ষিত আসন তো আছে, তাদেরও একটা ভূমিকা থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে যারা এই নির্বাচনের সার্বিক আয়োজনে সহায়তাটা করলো অন্তর্বর্তী সরকার, তারা প্রতি মুহূর্তে অপতথ্যের শিকার হচ্ছেন। আমরা দেখতে পেলাম প্রেস সচিব তিনি আসলে পুরনো একটা ছবি সেটাকে নতুন করে ভাইরাল করে বলা হলো তিনি দেশ ছেড়ে দিচ্ছেন। এটা নানামুখী চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি, ইউটিউব চ্যানেলগুলোতে। পরবর্তীতে জানা গেল তিনি দেশে আছেন, প্রেস কনফারেন্স করছেন। আবার আজকে আমরা দেখতে পেলাম যে ফয়েজ আহমেদ তোপ তিনি দেশ ছেড়েছেন, এটাকে বলা হচ্ছে তিনি পালিয়ে গেছেন। অনেকে ফেসবুকে এরকম স্ট্যাটাস দিচ্ছেন যেখানে তিনি আগেই বলেছেন যে পদত্যাগ করেই তিনি জার্মানিতে যাচ্ছেন। মানে আলাদা করে আসলে এগুলো নতুন বিতর্ক তৈরি হচ্ছে কিনা। ধন্যবাদ। ইউরোপিয়ান ইউনিয়নের বিষয়টা প্রথমে বলি। ইউরোপিয়ান ইউনিয়নের যে অবজারভেশনটা আজকে দিয়েছে এটা ওনাদের যে নারী মানে প্রার্থীর ব্যাপারে এটা যথার্থ অবজারভেশন। এটা যেখানে ইতিমধ্যে বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের মানে আমাদের এখানকার রাজনৈতিক বিশ্লেষক এবং বিশেষ করে নারী সংগঠনগুলো ইতিমধ্যে অনেক তারা তাদের অবস্থানটা তুলে ধরেছে যে এখানে আমরা নারীর ক্ষমতায়নের কথা বলতেছি সবাই। বাংলাদেশের 50% ভোটার হলো নারী, আমাদের 50% মানে বাংলাদেশের মানে মানুষ হলো নারী। তো সেই জায়গাটায় নারীকে বাদ দিয়ে আপনার যেখানে জামাত একজনকে মনোনয়ন দেন আপনারা জানেন, তারপর বিএনপি অল্প কয়েকজনকে মনোনয়ন দিয়েছে, যেখানে নির্বাচন কমিশনের আরপিওতে আছে আপনার এখানে 30% নারী নেতৃত্ব মানে নিশ্চিত করার জন্য মানে প্রতিটা জুলাই চার্টারে তো লেখাই ছিল সেটা। তো সেখানে আমাদের প্রধান যে দলগুলো তারা নারীকে মানে ক্ষমতায়নের কথা মুখে বলতেছে কিন্তু বাস্তবে তারা নেতৃত্বের আসনে চেয়ারে বসাচ্ছেন না। আমি যেটা দেখবো আমি নির্বাচনে যে জামাত ইসলামীর ভাই আছেন এখানে যে সাজ্জাদ আলী চৌধুরী সাহেব, যেখানে জামাত তাদের যে মানে নারী নেতৃত্বের কথা যেখানে বলে মানে আপনারা ওখানে মঞ্চে পাশে বসিয়ে তারা পার্লামেন্টে যেতে অসুবিধা, অথচ নারীদেরকে আপনার যে জনসভায় নিয়ে এসে বসানো হচ্ছে। এখানে বলে কি আমি সাজ্জাদ আলী চৌধুরীকে আমার সঙ্গে এই আয়োজনে উনাকে বহুবারই প্রশ্ন করা হয়েছে এবং সেই জায়গা থেকে ওনারা বলেছেন যে একটা সময় জামাত ইসলামীতে অনেকেই নির্বাচনে এরকম নমিনেশন পাওয়ার সুযোগ পেত না। ধীরে ধীরে পরিস্থিতি বদলাচ্ছে এবং তারা বলেছেন সামনেও হয়তো আপনারা এরকম দেখবেন যে আমাদের নারীদের এবার কেন দেয়া গেল না। নারী জামাত ইসলামীতে যেভাবে আপনার যে মানে ওনাদের যে নারী নেতৃত্ব শিক্ষিত নারী আমরা দেখেছি ওই যে প্রতিবাদ বিভিন্ন প্রেস কনফারেন্সে পরবর্তীতে জামাতের আমির সাহেবের যে একটা স্ট্যাটাস ভাইরাল বা যেটা পরে ফেক বলা হলো ওনার, কিন্তু তখন তো নারী নেতৃত্ব যারা সংবাদ গণমাধ্যমের সামনে এসে কথা বলছেন তখন তাদেরকে তো আমরা দেখলাম সবাই শিক্ষিত উচ্চ শিক্ষিত সবাই মানে অনেক কোয়ালিটি সম্পন্ন নেতৃত্ব, কিন্তু এদেরকে মানে মনোনয়ন দেওয়া যেত না। অবশ্য যেত, এই জায়গাটা তাদের নীতিগত কোনো সিদ্ধান্ত আছে। হতে পারে জনাব সাজ্জাদ আলী চৌধুরী যে সামনে যে নির্বাচন হবে পরবর্তীতে আরো 5 বছর পর, তখন কি জামাত ইসলামী 2-1 নারী প্রার্থী দেবে? ধন্যবাদ। আসলে নারীদেরকে ঠেকানোর জন্য সব রাজনীতিবিদরা কিন্তু এক, সব পুরুষরাই কিন্তু এক। কিভাবে আমি একটু বলি, সেটা হচ্ছে জুলাই চার্টার রেডি করার জন্য যখন বারবার করে বসা হচ্ছিল, জনাব আলী রিয়াজের মুখ থেকে এটা শোনা যে তখন 100 আসনেই সরাসরি নারীদেরকে দেওয়ার জন্য বারবার প্রস্তাব দেওয়া হচ্ছিল এবং এটা সবাইকে কনভিন্স করার জন্য প্রায় 1 মাস ব্যাপী বিভিন্ন স্লটে এই সবাইকে বোঝানো হয়েছে সব রাজনৈতিক দলকে। সব রাজনৈতিক দল কিন্তু সবগুলোতেই মোটামুটি কিছুটা মানছিল, কিন্তু নারীদেরকে নমিনেশন ডিরেক্টলি দেওয়ার ব্যাপারে 100 জন বা ইভেন কি 300 জনের মধ্যে 300টা আসন যেহেতু আমাদের করা আছে, ফিক্স করা আছে, 100টা অতিরিক্ত বা বাই রোটেশন দেওয়ার জন্য, কিন্তু
কেউ রাজি হচ্ছিল কেন না। হচ্ছিল না? মানে এখন কনফিডেন্সটা শুধুমাত্র মানে কমে গেল এই কেন একটা আসলে? গানে শুনেছিলাম যে মানে পাঙ্গাস মাছ খায় কিছু কিন্তু দোষ হয় অন্য মাছের। এখন সব রাজনীতিবিদ দলই কিন্তু নারীদের আটকানোর জন্য ব্যস্ত, কিন্তু দোষটা সবসময় জামাতের ঘাড়ের উপর পড়ে। প্রবলেম হচ্ছে এই জায়গায়। আর সবচেয়ে বেশি মূল ইস্যুটা হচ্ছে জামাত বেসিক্যালি না, যে আপনারা যেমন একজনকে দেখেন মনোনয়ন না ইনকিলাবের দেওয়াতে পরবর্তী যে দোষটা বেশি সহিংসতা, পড়তেছে। হ্যাঁ, এটা কিন্তু ডক্টর ইকরাম কিন্তু একটা চমৎকার কথা বলেছেন। একজনকে মনোনয়ন না দেওয়াতে দোষটা বেশি হচ্ছে। দোষটা এই কারণে না, দেওয়া সেটা হচ্ছে না। আর কি। এখন আমি সেটা একটু বলি, শেষ করি। যেমন ধরেন এই আপনি প্রেক্ষাপটটা দেখেন, একটু আগে আমি একটা সংবাদ দেখছিলাম, দাঁড়িপাল্লার এজেন্ট হওয়ার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার পরিবার সমেত কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। শুধু তাই না, বিএনপিকে ভোট না দেওয়ার জন্য একটু আগে নোয়াখালীর 6 নম্বর হাতিয়ায় একটা তিন বাচ্চা সহ একটা নারীকে ধর্ষণ করা হয়েছে। দেখেন নারীদেরকে কিন্তু সব আবার জায়গায় আরেকটা খবরও আছে যে একজন নারী, তিনি ধানের শীষে ভোট দিয়েছেন বলে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা, তিনি সেই নারীকে ডিভোর্স দিয়েছেন এবং পরবর্তীতে রিপোর্টটা পড়ছিলেন আপনি। হ্যাঁ, হ্যাঁ। এখন নারীদেরকে কিন্তু ভায়োলেন্স গুলো আমরা আমাদের পরিবার থেকে আমরা শুরু করছি। এই ভায়োলেন্স কমন মানে ডোমেস্টিক ভায়োলেন্স, কালেকটিভ ভায়োলেন্স এবং সব ক্ষেত্রে যে ভায়োলেন্সের শিকার, এগুলোতে জামাত প্রথমে ওদিকেই চেষ্টা করছে যে এটাকে পরিবেশ তৈরি করার জন্য, একটা পাটাতন তৈরি করার জন্য, যেন নারীরা সব জায়গায় সিকিউরিটি ফিল আচ্ছা, করে। আপনার বক্তব্য স্পষ্ট। জি, প্ল্যাটফর্ম রেডি করতে না পারেন তাহলে তাদেরকে মাঠে ছেড়ে পাটাতন দিয়ে তৈরি করছেন মানে প্রস্তুতি নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, জি, না, এটা তো ডক্টর। আমাদের, আমি স্পেসিফিকলি বলছেন উই আর টেকিং প্রিপারেশন ফর আপকামিং ডেজ এন্ড আপকামিং ইলেকশন। ঠিক আছে, ডক্টর ইকরাম স্পষ্ট হলেন। তারপর এর বাইরে আমরা অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগুলো আছেন, উপদেষ্টার পাশাপাশি বিশেষ সহকারী যিনি আছেন ফয়েজ আহমেদ, উনি তো পদত্যাগ করেছেন আগে, তারপর তিনি জার্মানিতে গেছেন, কিন্তু এটা নিয়ে আসলে এখন ভয়ানকভাবে আলোচনা চলছে যে তিনি আসলে সেফ এক্সিট নিয়ে পালিয়ে গেছেন। মানে এইগুলো আসলে কেন ছড়ানো হচ্ছে, যেখানে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের একজন আরেকজনকে কংগ্রেচুলেট করা উচিত? না, বিষয়টা ইতিপূর্বে ওনাকে নিয়ে আপনার দুদকের, আপনি জানেন এটা মানে যন্ত্রপাতি কেনা নিয়ে একটা ওনার বিরুদ্ধে যে অভিযোগ সংবাদ মাধ্যমে নিউজও হয়েছিল ওনার এনআইআর কার্যক্রমের কারণে অনেকে মানে তো এই ক্ষেত্রে ওনার যে মানে অন্য কোনো উপদেষ্টার ক্ষেত্রে হতো যে মানে বা বিশেষ সরকারি ক্ষেত্রে হয়তো বা মানে বাইরে গেলে এতটা আলোচনা হতো না, যেহেতু ওনার বিরুদ্ধে এর আগে একটা অভিযোগ উঠেছে যেটার নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। অতএব ওনার যাওয়াটা হয়তোবা মানে নেটিজেন আপনার এরা এটা মানে ভালোভাবে এটাকে নেগেটিভলি দেখেছেন। তো আমার মনে হয় আমাদের যে ইতিবাচক রাজনীতির দিকে যাচ্ছে আমাদের দেশ এবং আমাদের রাজনৈতিক দল যারা ক্ষমতা আসছে তারা যেহেতু ইতিবাচক চর্চা যেটা করতেছে, আমার মনে হয় এই জায়গাটায় আমরা মানে কোনো মানে ভুল তথ্যের ভিত্তিতে কারো চরিত্র হনন বা কাউকে মানে আন্ডারমাইন করা, কারো বিরুদ্ধে দুর্নীতির তকমা লাগানো, আমার এটাকে আমার মনে কারো সমর্থন করা উচিত নয়। যথাযথ প্রত্যেকেরই, যেমন আজকে জনাব তারেক রহমান সাহেব যে মানে আপনার এতগুলো আসন পাওয়ার পরও জামাত বা এনসিপির সভাপতির বাসায় গিয়ে তাদেরকে যে সম্মান দিচ্ছেন, তাদেরকে যে অনার করতেছেন, উনি কিন্তু না গেলেও পারতেন, মানে উনি যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তো এই যে সম্মান দিলে, উনি যেটা বলছেন সম্মান দিলে সম্মানটা পাওয়া যাবে, আশা করি তাদের সেই ইয়েটা হবে। তো এই জায়গাটায় দেশের যারা বর্তমানে যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথেও আমি মনে করি তারা যে একটু এই যে ইন্টেরিয়ম যে সময়টা, দেশের সংকটকালীন যে সময়টা হাল ধরে একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন। 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এই ধরনের একটা মানে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছিলেন এবং বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের 91 ইলেকশনের পরে খুব একটা অত ভালো নির্বাচন হার হয় না। এবার ইলেকশনটা সেই জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। আমি মনে করি তাদের প্রতিও আমরা যথাযথ যাতে সুবিচার করা হয় সে ব্যাপারে এই নতুন সরকার যারা আসবেন এবং আমাদের যারা নাগরিক সমাজ তাদের সাথে সুবিচার করবে বলে আমি আশা করি। আমরা আসলে এ নিয়ে আলাপটা এখানে শেষ করি।